দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বৈদেশিক ঋণের কঠিন শর্ত এবং বাস্তবতা। এই আলোচনার জন্য আমরা স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব M.A. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শকের আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করতে চাই তার আগে জানিয়ে রাখতে চাই, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের অর্থনীতি আর বিভিন্ন দিক আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এবং তার একটি যুক্তিযুক্ত কারণও আছে। নানান চড়াই উতরাই পেরিয়ে 55 বছরে বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে যতটা এগিয়েছে, সেখান থেকে বৈদেশিক ঋণ বা উন্নয়ন সহযোগিতা বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমরা যাদেরকে বলি, তাদের সহযোগিতাও কোনো অংশে কম নয় এগিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে বড় প্রকল্পগুলো গ্রহণ করবার ক্ষেত্রে বৈদেশিক ঋণ ছাড়া এগিয়ে যাওয়াটা দুরূহ ছিল। কিন্তু এখন নতুন করে আবার একটি বিষয় সামনে উঠে এসছে যে বৈদেশিক ঋণের সুদের বা বৈদেশিক ঋণের দায় পরিশোধের বোঝাটা ক্রমেই বাড়ছে। এরপরও উন্নয়ন সহযোগীরা বা দাতা সংস্থাগুলো ঋণ দেবার ক্ষেত্রে নিত্য নতুন শর্ত আরোপ করছে, যে কারণে সর্বশেষ IMF-এর যে ঋণ পাবার কথা ছিল, চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের যে নির্ধারিত বরাদ্দ সেটি ছাড় করা হয়নি এবং নতুন বিএনপির যে সরকার, সেই সরকার এসে IMF-এর কাছে নতুন প্রস্তাবনাও দিয়েছে। এখানটাতেও রয়েছে নানান শর্ত। আসলে জনাব M.A. সিদ্দিকী, এই শর্তগুলো দিয়ে কি বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, না এই শর্তগুলো বাংলাদেশের বিপক্ষে? আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, ঋণগুলোর ব্যাপারে কতগুলো শর্ত খুবই কঠিন। যেমন ধরেন টাইড লোন যদি হয়, মনে করেন ভারতের প্রায় সবগুলো ঋণই টাইড লোন, যে তাদের কাছ থেকে সব মেটেরিয়াল কিনতে হবে। বাংলাদেশে মেটেরিয়াল অ্যাভেলেবেল হলেও ভারত থেকে আনতে হবে, রড সিমেন্ট থেকে শুরু করে সব কিছু, ইঞ্জিনিয়ার ওইখান থেকে আনতে হবে, তাদের বেতন অনেক বেশি, সব কিছু মিলিয়ে দেখা যায়। এবং তাদের পছন্দ মতো এলাকায় সেই ডেভেলপমেন্ট প্রজেক্টটা হবে। যেমন তাদের যতগুলো প্রজেক্ট আমাদের দেশে সবগুলোই ওদের ট্রানজিটের সুবিধা যেভাবে হয় সেভাবেই তারা লোন দিয়েছে, সে রাস্তাগুলোতে বা সেভাবে। মানে আপনি বলতে চাইছেন যে ভারতের সাথে আমাদের যতটুকু ঋণ আছে, সেই ঋণগুলো ভারত দিয়ে আবার তাদের স্বার্থই সংরক্ষণ করছে। হ্যাঁ, এটা শুধু ভারতের ব্যাপারে না, অন্যগুলো বলি তাহলে বোঝা যাবে। এটা চাইনিজরাও তাই। কিছু কিছু প্রজেক্ট আছে টাইড, তাদের প্রজেক্টগুলোতে সব মেটেরিয়াল চায়না থেকে আনতে হবে। আবার কিছু কিছু আছে লোন আছে যেগুলোতে ইন্টারেস্ট রেট বেশি, হয়তো ম্যাটেরিয়াল কেনার ব্যাপারে ফ্লেক্সিবিলিটি আছে কিছুটা, কিন্তু ইন্টারেস্ট রেটটা হাই, প্রায় 3% কাছাকাছি। এরপর আরেক শ্রেণীর যে ডোনর এজেন্সিগুলো আছে, ওদের ইন্টারেস্ট রেটটা লেস দেন 1% বর্তমান সময়ের জন্য আমাদের এলডিসি হিসাবে। আর সেগুলোর আবার কতগুলো শর্ত আছে, যে শর্তগুলো আবার ওরা বলতে চায় আমাদের ভালোর জন্য। ওরা বলতে চায় তোমরা ওইখানে রিফর্ম করো, ওই আইনটা পরিবর্তন করো, ওইখান থেকে দুর্নীতি কমাও, এই ধরনের কিছু শর্ত দেয়। এই শর্তগুলো আবার আমাদের দেশে আবার এইগুলো আমাদের দেশের যে পলিসি মেকার তারা আবার এটা গ্রহণ করতে পারে না। যেমন সারে ভর্তুকি দেওয়া যাবে না, সারে ভর্তুকি দেওয়া যাবে না, জ্বালানিতে ভর্তুকি দেওয়া যাবে না, আবার জ্বালানি খাতকে আরো নতুন করে ঢেলে সাজাতে ওরা বলতে চায় সবকিছু মার্কেট বেসড হতে হবে। এই প্রিন্সিপালটাকে ওরা মেনটেন করে এই ভর্তুকির গুলো বিরোধিতা করে। এট দি সেম টাইম ওরা বলে বেশি দামে কিনতে হবে, যারা ইলেকট্রিসিটি দেবে তারা বেশি দামে দেবে, তোমরা আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি দিতে হয়, এই সেক্টরকে যদি বাঁচাতে হয় তাহলে তোমাদেরকে এটা মেনে নিতে হবে, মার্কেট বেস প্রাইসে সবাই কিনবে। অর্থাৎ ভর্তুকিটা তারা গ্রহণ করতে চায় না। এটা লজিক আছে, এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি মন্দের ভালো বলি। যেমন ধরেন আমাদের দেশে যে ভর্তুকিটা দেয়া হয়, যে সিস্টেমে প্রাইস ফিক্সেশন হয় ইলেকট্রিসিটির, এটার ভিতরে কিন্তু ইনএফিশিয়েন্সি আছে এবং দুর্নীতি আছে। আপনি যদি এটাকে মার্কেট বেস করে দেন তাহলে ইনএফিশিয়েন্সিটা কেটে যাবে, কম্পিটিশন দিতে হবে, মোর দেন ওয়ান কোম্পানি হবে, যারা জেনারেশন তো অনেকেই করবে, ডিস্ট্রিবিউশন ও কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনের কারণে প্রাইস কমে আসবে এবং করাপশন কমে যাবে। এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে,
কম্পিটিশন হলে করাপশন বেশি করলে তার প্রাইস বেশি হবে, এবং এটাকে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের ভিতরে একটা কম্পিটিশনে নিয়ে আসতে হবে। এই ব্যাপারগুলো আবার আমি ব্যক্তিগতভাবে, আমাকে যদি জিজ্ঞেস করে, আমি এটার পক্ষে। এই যুক্তিগুলোকে আবার আমাদের দেশের বিশেষ করে আমলাতন্ত্র এটা পছন্দ করে না, আর রাজনীতিবিদরাও এটা পছন্দ করে না। এটার পেছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে দুর্নীতি। কারণ এটাকে যদি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয় তাহলে দুর্নীতিটা করা যাবে না। আর আমি যদি দুর্নীতিই না করি তাহলে আমি সরকারি চাকরি করলাম আর মন্ত্রী হইলাম কেন? এটা আমার একেবারে সহজ সরল স্টেটমেন্ট। সেই জন্য এই ধরনের রিফর্মগুলোকে মানা হয় না। যেমন ধরেন এনবিআর এর যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশনকে আলাদা করে, এটা কিন্তু আইএমএফ এর শর্ত ছিল। আইএমএফ এর চাপে পড়ে ইন্টারিম গভর্নমেন্ট এটা করলো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারলো না, কারণ আমলারা বা ট্যাক্স অফিসিয়ালরা আন্দোলন শুরু করলো। কিন্তু এটি তো দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, রেভিনিউ আর্নিং এর জন্য একটি ভালো পদক্ষেপ। ভালো, আপনি তো এখন আইএমএফ এর শর্তের সাথে একমত হলেন। এখন আমি আবার স্পষ্ট করে বলে রাখি, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে শর্তগুলো আছে এগুলো 100%কে সমর্থন করা যায় না। এগুলো হচ্ছে ওদের কতগুলো স্ট্যান্ডার্ড রুল আছে, কন্ডিশন আছে, এগুলো সব, এই প্রেসক্রিপশনটা ওরা পৃথিবীর সব দেশকেই দেয়। এখন অ্যাটলিস্ট 70 to 80% যে কন্ডিশন ওরা দেয়, এগুলোকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। কারণ মার্কেট বেসড না হলে আমরা দেখেছি সাবসিডি দিয়ে আমরা ইনএফিসিয়েন্সি কমাতে পারছি না। যেমন ধরেন এই যে এখন সরকার যেটা করতে যাচ্ছে, যে লস স্টেট ওন ইন্ডাস্ট্রিগুলোকে প্রাইভেটাইজেশন, এটা 20-30 বছর ধরে ওদের আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের শর্ত, যে তোমরা এটাকে বেচে দাও, শাটডাউন করে দাও। যদি না সেই শর্ত মেনেই তো আমাদের পাটকলগুলো, রাষ্ট্রায়ত্ত যত পাটকলগুলো ছিল সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে, এবং খুব ভালো কাজ হয়েছে, এটাতে আপনি আপত্তি করবেন? কারণ সেগুলো বন্ধ হয়ে প্রাইভেট সেক্টরে যে জুট মিলগুলো হয়েছে তারা কিন্তু প্রফিট করছে। পাশাপাশি আপনি দেখেন এখনো যেগুলো চলছে সরকারি কর্পোরেশন আন্ডারে, তারা লসে, কিন্তু প্রাইভেট সেক্টরে যারা ওগুলোকে ভেঙে, ইভেন আরো আশ্চর্য ব্যাপার হবে, আদম যে জুট মিলের পুরোনো মেশিনগুলো নিয়ে যারা ছোট ছোট 3-4টা জুট মিল করেছে, যেমন যশোরে হয়েছে, তারা কিন্তু প্রফিটে আছে। তাহলে আপনি এটাকে যদি আমরা অ্যানালিসিস করি, আদমজির যে জায়গাটা ছিল সেটাতে ইপিজেড হয়েছে, হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি হয়েছে, আর সেই মেশিনগুলো নিয়ে যশোরের নতুন একটা জুট মিল করেছে প্রাইভেট সেক্টরে, তারা এক্সপোর্ট করছে। তাহলে আপনি কি সেটাকে বিরোধিতা করবেন? এইরকম প্রত্যেকটা জিনিসকে যদি আমরা অ্যানালাইসিস করি, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বিশেষ বিশেষ কতগুলো শর্ত ছাড়া, যেমন সারের ভর্তুকি বন্ধ করে দিতে চাই, এটা আমি মানতে রাজি না। সেখানে দুর্নীতি হলেও বেনিফিটটা কিছুটা যায়। তারপরে আবার সেখানে আবার আরেকটা চ্যালেঞ্জ আছে, সারের যে ভর্তুকি দেয় এটা কিন্তু সাধারণত ধনী কৃষকরা পায়। যেমন ডিজেলে ভর্তুকি দেওয়া হয় পানির পাম্পের জন্য, পানির পাম্পে মানে কি প্রান্তিক চাষি, এই এই এটা পায় ধনী কৃষক, যার নিজস্ব পাম্প, তারা এই বেনিফিটটা পাচ্ছে। সেই বেনিফিটটার হয়তো ক্ষুদ্র একটা অংশ পানির প্রাইসের ভিতরে পড়ে, ক্ষুদ্র একটা অংশ হয়তো প্রান্তিক চাষিরা বা বর্গা চাষিরা, তার সুফল কিছুটা হলে। এখানে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেই ভর্তুকিটা ডিজেলে দেওয়া হয়, কৃষকদেরকে যে ভর্তুকি দেওয়া হয়, সেটা নাকি আমাদের ওই সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে আসে। তার মানে এই ফান্ডটাকে সেখানে দিয়ে আবার এই টাকাটাকে সোশ্যাল সিকিউরিটি অ্যামাউন্ট যোগ করে ফুলিয়ে ভাবে সেটাকে বড় করে দেখানো হয়, অর্থাৎ এটা হাততালি পাওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আরো শুনবো আলোচনা আপনার কাছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের নির্ধারিত আলোচনায়। ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় বৈদেশিক ঋণের কঠিন শর্ত এবং বাস্তবতা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক এম.এ. সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আপনি বলছিলেন এর আগে, আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসছে এবং নতুন সরকার আবার 400 থেকে $450 বিলিয়ন 3 বছরের একটি প্রস্তাব দিয়েছে। আমি যতদূর জেনেছি যে তারা এই ঋণের বিষয়ে আলাপ আলোচনা করতে এসছে। এই আলোচনার মধ্যে কি কি প্রাধান্য পেতে পারে? এই আলোচনার প্রাধান্য হচ্ছে আসলে রিফর্ম, মূলত কন্ডিশনগুলো, যেটাকে আমরা কন্ডিশন বলে, সেটা হচ্ছে আসলে ইন্টারনাল রিফর্ম। এটা রেভিনিউ কালেকশন করাটা, এটা একটা সার্টেন লিমিট থাকতে হবে, ট্যাক্স জিডিপি রেশিও, তারপরে করাপশনের ব্যাপার আছে, তারপরে
শেয়ার মার্কেটের রিফর্মের ব্যাপার আছে, রেভিনিউ ডিপার্টমেন্টের রিফর্মের ব্যাপার আছে, বিভিন্ন স্ট্রাকচারাল সরকারের যে বিভিন্ন স্ট্রাকচার আছে এখানে রিফর্ম করার ব্যাপার। ইভেন বাংলাদেশ সরকার যে স্টেপ নিয়েছে যে বেতন বাড়াবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এইটা কারণ এই বছরই তো অর্ধেকটা, আগামী বছর অর্ধেকটা হবে, ধাপে সেই ধাপে। ব্যাপারে ধাপে ধাপে এই ব্যাপারেও তাদের আপত্তি আছে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে প্রথমত আইএমএফ কেন এগুলো এসব এই ধরনের শর্ত দেয়? আমার ঘরের ভিতরের খবর তার কাছে, হাঁড়ির খবর সে বের করে নিয়ে এইটা আমাকে পরিবর্তন করতে বলবে। আমার বাড়িতে আমি কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, হ্যাঁ, কিভাবে আমি আনন্দ করব, এইটা ওকে কেন বলবো? এই প্রশ্ন এই জাতির আছে। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা বামপন্থী রাজনীতিতে ছিলাম এক সময়, তারা তো স্লোগান দিয়েই বড় হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, ওরা যে সহজ লজিকটা বলে যে আমি তোমাদেরকে টাকা দেব, সেই টাকাটা তোমার ফেরত দেওয়ার ক্যাপাসিটি নাই, সেটার ক্যাপাসিটি যদি জেনারেট করতে না পারো, আমার টাকা তুমি কিভাবে ফেরত দেবে? আর দ্বিতীয় হচ্ছে আরেকটা, এখন তাহলে তারপরে এত কঠিন শর্ত, যে শর্ত আমরা মানি না, এদেশের জনগণ মানে না, বা সরকারের ভিতরের একটা অংশ মানে না, তাহলে আমরা কেন আইএমএফ এর কাছে যাই? এই প্রশ্ন আসতে পারে। কঠিন শর্ত বলতে এখানে কোন কোন বিষয়টিকে কঠিন বলে? কোনোটাই কঠিন না আসলে। কঠিন হচ্ছে আমাদের মানসিক চিন্তা। হ্যাঁ, আমরা চিন্তা করি যে আমরা যেভাবে আছি এইভাবেই থাকবো। আপনি আপনি দেখেছেন যে একটা সহজ উপমা দিই, আপনি রাস্তার যে ফকির আছে এদেরকে যদি আপনি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান, তারপর দিন ওরা পালিয়ে চলে আসে, রাস্তায় ঘুমাবে কিন্তু ভিক্ষা করবে, কিন্তু পুনর্বাসিত হয়ে ঘরের ভিতরে থাকবে না। তো পুরো গরিব দেশগুলোর ওই ওই চরিত্র, আমরা ভিক্ষা করে খাবো, নিজের ইনকামের টাকা দিয়ে আমরা চলবো না, আমরা কর্মক্ষম কিন্তু কাজ করব না। জাতি, এই এলডিসি জাতিগুলোই তাই, যে আমরা ভিক্ষা করে খাবো, লোন করে। এক সময় বাংলাদেশে লোন করে কর্মকর্তাদের বেতন দেয়া হতো, এরশাদের আমলে, বেশি দূরে না, আমাদের স্মৃতিতেই আছে। এখন তো সেই অবস্থা নাই, কিন্তু একটা জায়গায় এসে আমাদের ইকোনমি স্লো ডাউন করেছে। আমরা অর্থনীতির একটা টার্মোয়েল চলছে গত কয়েক বছর ধরে। এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য আইএমএফ এর কাছে আমরা গেছি। এখন আপনি বলতে পারেন যে আমরা আইএমএফ এর কাছে কেন যাই? আইএমএফ এর যে কন্ডিশনগুলো, আমরা যদি সেই কন্ডিশনগুলো ফুলফিল না করি, আইএমএফ আমাদেরকে টাকা দিবে না। যেমন গত ইন্টারিম গভর্নমেন্টের সবাই রিফিউজ করেছে, যেটি আওয়ামী লীগ গভর্নমেন্ট যে চুক্তিটা করে গিয়েছিল, সেটা শেষ কিস্তি ওই সময় দেবার কথা ছিল, কিন্তু সেটা ছাড় করেনি। আচ্ছা, এখন আইএমএফ এর লাভটা কি, আমাদের লসটা কি? আমাদের লস হচ্ছে আইএমএফ যখন টাকা রিফিউজ করে, এটা কিন্তু একটা রেকর্ডেড হয়। ওয়ার্ল্ড ব্যাংক বলে আইএমএফ তোমাকে লোন দেয় না, আমিও তোমাকে দিব না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলবে তোমাকে আমি দিব না, কারণ আইএমএফ এর অ্যাসেসমেন্ট তুমি পাও না। ইভেন অন্যান্য যে ডোনর এজেন্সিগুলো আছে, ব্যাংকগুলো আছে, এরাও কিন্তু আইএমএফ এর অ্যাসেসমেন্টটাকে কনসিডারেশনে নেয়। অর্থাৎ আমরা অনেকটা ঋণ খেলাপির মতো ব্ল্যাক লিস্টেড হয়ে যাব, যে একে লোন দেওয়া যাবে না, আইএমএফ দিচ্ছে না, আমরা দিব না। কারণ সেই জন্য আমাদেরকে আইএমএফ এর কন্ডিশনগুলো নিয়ে বারবার নেগোসিয়েশন করে ওদেরকে সন্তুষ্ট করে আমাদেরকে লোন নিতে হয়। ওদের লোনটা অ্যামাউন্টটা খুব বেশি বড় নয়। যেমন এবারও বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে 3 সালা যে প্রস্তাব করা হয়েছে, সেই প্রস্তাবটা এই 400 থেকে 450 4 থেকে 4.5 বিলিয়ন ডলারের আর কি। মিলিয়ন ডলার, জি, 4 বিলিয়ন ডলার, 4 থেকে 4.5 বিলিয়ন। 4.5 বিলিয়ন, আমাদের এক্সপোর্টই তো 48 বিলিয়ন। 48 বিলিয়ন। আমরা 4 বিলিয়ন ডলারের টাকার জন্য এত পাগল হয়ে যাচ্ছি কেন? এটার কারণ হচ্ছে যে ওদের অ্যাসেসমেন্টের সাথে গ্লোবাল অ্যাসেসমেন্ট, এটা গ্লোবাল অ্যাসেসমেন্ট, এইটা আমরা যদি ফেস করতে না পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা রিফর্মের পক্ষে, আমার মতো যারা রিফর্মের পক্ষে, আমরা দেখি সরকার, আমাদের দেশের জনগণ রিফর্ম নিয়ে আমাদের খুব নেগেটিভ চিন্তা ভাবনা। তো এইটা থেকে ওভারকাম করার জন্য আইএমএফ এর শর্তগুলো দিলে, সেখানে কিছু ভুল থাকলে আমরা বলি যে এটা তুমি করো। কারণ আমাদের এই রিফর্মটা ফোর্স না করে, এই পর্যন্ত আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে 90 সাল থেকে এখন পর্যন্ত যে পরিমাণ রিফর্ম হয়েছে, কোনোটাই কিন্তু আমরা নিজেরা করি নাই, স্বেচ্ছায় নয়, শর্ত দিনে, বিশ্বব্যাংক এবং আইএমএফ এর শর্ত, অথবা শক্তিশালী ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার চাপে। আমাদের যে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, আমাদের ট্রেড এগ্রিমেন্ট, সেটার ব্যাপারে কিন্তু সবাই সমালোচনা করে, কিন্তু এটার যে একটা ভালো দিক আছে সেটা আমরা আলোচনা করি না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই চুক্তিটার বিপক্ষে কথা বলেছি, আমি নিজে লিখেছিও।
এখানে যে কথাগুলো ওরা বলেছে, অনেকগুলো শর্ত দিয়েছে, তোমরা এটা রিফর্ম করতে হবে, ওইটা রিফর্ম করতে হবে, ওইটা রিফর্ম করতে হবে, এবং দুর্নীতি কমাতে হবে, লেবার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। তো দুর্নীতি কমাতে হবে, লেবার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, বাধ্যতামূলক শ্রম নেওয়া যাবে না, শিশু শ্রম নেওয়া যাবে না। তো এগুলো কি ইতিবাচক নয় কি? ইতিবাচক, সেটাই তো বলছি। আবার সেগুলোকে আমরা বলছি কঠিন শর্ত। মোটেও কঠিন শর্ত না, কঠিন হচ্ছে আমাদের নিজেদের মনের ভিতরে। আমরা এটাকে শর্ত হিসাবে, আমরা তো চেঞ্জ করতে রাজি না, আমরা তো নিজেরা চেঞ্জ হতে চাচ্ছি না, সেজন্যই আমরা এটা বলি। আমাদের 50 বছর আগে ক্যারিকুলাম নিয়ে এখন আমরা মুখস্থ বিদ্যা আমাদের স্কুলে, আমরা তো ওয়েস্টার্ন উন্নত বিশ্বের অর্থনীতির মতো ভালো এডুকেশন সিস্টেম আমরা এখনো তৈরি করতে পারি। একটা আলাদা একটা এক্সাম্পল দিলাম অর্থনীতির। জি, ধন্যবাদ জনাব এম এ সিদ্দিকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আবার ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানে। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।